বেলুড়মঠ কেন্দ্রীয় যুব কমিটির আহ্বায়ক, তাকে আমরা অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখতে। सर्वधर्म सापकस्तम सर्वधर्म स्वरूपः राम कृष्ण सर्वविद्या स्वरूपंता शारदं प्रणमामि शारदं प्रणमामि परमताते सदानीन राम कृष्ण समागया यो धर्मस्थापनरतो वेशन्तं विरेशन्तं जस्वीरेण प्रीतेन मयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। যারা পরে আসছেন তাদের একটু খেয়াল রাখবেন, আপনারা তাদের বসার জায়গা আপনারা খুঁজতে থাকেন, একটু ব্যবস্থা করার চেষ্টা করবেন। আজকে এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান। এই প্রতিষ্ঠার উদ্দেশ্য, যে জন্যে শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছিলেন তার ভাব আমরা পাব, এবং তার যে জীবনের মিশন লক্ষ্য ছিল তার ভাগও আমরা পাব। বুঝে গেল? তার ভাব পাবো, আবার তার ভাগও যেন আমরা পাই। শুধু ভাব পেলেই হবে না, তিনি কি কি করেছেন যা আমরা একটু যেন তার, বলবেন আমার সঙ্গে, আমি এখন ছেড়ে দেবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো, তাহলে বুঝবো যে আপনারা শুনছেন, ভালো লাগছে, বুঝতে পারছেন। আমরা তার ভাবটা আগে জানবো, জানার চেষ্টা সারা জীবন চলবে, এবং তা থেকে আমরা একটু ভাগ পাবো। একটা সন্দেশ থেকে যেমন একটু প্রসাদ নেই না, আমরা একটু একটু করে ভেঙে ভেঙে, ওই ভাগ না নিলে এইসব শোনা টোনা আসা আমাদের জীবনে যে চেষ্টা, এবং এই যে আমরা গাড়ি খরচা করে এসছি, তাই তো ওরা তো পয়সা দিয়ে দেবে, খেতেও দেবে, তাই তো ব্যবস্থা আছে, তাই তো? তাহলে এগুলি সব ব্যর্থ হবে। হ্যাঁ, এগুলি তাহলে কাজে লাগলো না, জানতে হবে। অতএব লাভটা সবাই বোঝে, লাভটা সবাই বোঝে, এবং বলা হয় যে পাগলেও লাভ লোকসানটা
বলবেন আপনাদের একটু কথা, এই ছেড়ে দিচ্ছি কেন পরিষ্কার। শ্রীরামকৃষ্ণ যে ভাব দিয়ে গেছে, কতদিন চলবে স্বামীজি বলেছেন? 2000 কে বললো হাত তুলুন। 15,000 বছর। আর কেউ কিছু বলবেন? যতদিন জগৎ থাকবে। নিজে বানিয়ে বললে হবে না, স্বামীজি একটা বলেছে, নুনিও নিজে বানিয়ে বলে দিলেন, নুনিও নিজে বানিয়ে। কে বললেন? হাত তুলুন। 1500 বছর। আরো যে একজন বলেছে, তাই তো? এখান থেকে একজন বলেছেন, এখানে বলেছেন, ওখানে বলেছেন। 1500 বছর ও 1000 করে দিয়েছে। আর উনি জগৎ যতদিন থাকে আরো বানিয়ে দিয়েছে না, 1500 বছর বলেছেন, মানে 1500 বছর। ঠিক আছে? তাহলে যতদিন থাকবে বললে কি ভুল হবে? তাহলে আর কোনো অবতার আসার সুযোগ থাকছে না। তিনি শেষ অবতার, এটা মানতে হবে আবার। তাহলে না, বলেছে যখনই যখনই দরকার হবে তখনই তখনই তিনি আসবেন। কেন বলুন তো? ধর্মের সংস্থাপন করতে। আরো কেউ কিছু একটা বলুন সংক্ষেপে, একটা শব্দ। ধর্ম সংকট, মানে সবাই ধর্মের উপরে জোরটা দিচ্ছেন। আমি খারাপ হয়ে যাব, এইটা হবে উত্তর, তাই না? আমিতে আনলে বোঝা যাবে যে আমার কি ভাগ নিতে চাই, যেমন আবার আমাকেও সাবধান থাকতে হবে, এই বোধটা হবে তাহলে, তাই না? শুধু ধর্মস্থাপন বলে যেন আমি কিছু জানি না এর মধ্যে, বাবা আমি নেই এর মধ্যে। না, আমার কোনো উপকার না হলে তিনি এসে লাভ কি হয়ে যাচ্ছে? যতই আসুন, আমার নিজের যদি লাভ না হয় আমি কেন তাতে যেতে যাবো? প্রথমে তো ওইটাই বুঝলাম যে পাগলেও নিজের ওইটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের বলা উচিত ছিল যে আমরা খারাপ হয়ে যাবো, আমি খারাপ হয়ে যাবো। এই আমিরা তো কোনো না কোনো আমিরা তো তখন থাকবেই 1000 বছর পর। কি সেই আমিরা খারাপ হয়ে যাবে, বুঝেছে না? সেই আমিদেরকে উনি আবার লাইনে আনবেন, ঠিক পথে আনবেন। তাহলে এখনো আমরা যে ভালো আছি বা ভালো হয়ে গেছি তা তো নয়, তাহলে এখনো আমাদের লাইনে আসার অবকাশ রয়েছে, দরকার আছে। বাহ, ক্লিয়ার। এই জন্যই এই যে আশ্রম হয়েছে, আশ্রমে যা কিছু হয় এবং আজকেও যা আপনারা এসেছেন, সবকিছু উদ্দেশ্য যে আমি আরো পরিষ্কার। দায়টা আমার, ধর্ম ধর্ম যেন উনি করবেন, আমি যেন সেটা ভোগ করবো। অনেকে বলেন না সরকার কাজ করে না, মিউনিসিপ্যালিটি কাজ করে না, এখানে ময়লা ওখানে ফেলেন। আচ্ছা, একটা বাস স্ট্যান্ডে দেখা যায় যে বাস থেকে নেমে দিতে দিনের শেষে দেখা যায় ওই জায়গাটায় এতগুলো, তাই তো? আমরা ছেলেবেলা থেকে দেখছি, হাবড়া বাস স্ট্যান্ড হোক কি খড়গপুর বাস স্ট্যান্ড হোক কি এসপ্লানেড হোক, তাই না? কারা ফেলল? আমি ওই আমরা বললে আমার প্লুরালে হয়ে গেলেই না অন্যের ঘাড়ে দিয়ে দেওয়ার একটা সুযোগ। প্লুরালে বলবেন না, আজকে থেকে এটা একটা ভাববেন। এগুলো প্রত্যেকেই কিন্তু আমি, তাকে তো আমরা বলছি, তা আমি বলি না কেন? এটার মধ্যে আমিও আছি। সব কটা দোষে আমি নেই, কিন্তু কিছু কিছু দোষে তো আছি। তাহলে সব আমিগুলো নিয়েই তো আমরা, বোঝা গেছে? তাহলে যে ডাবটা খেয়েই ট্রেনের মধ্যে রাখছি, সামনে দরজা আছে সেদিকে ফেলি না, সিগারেটটা খেয়ে ওই নিচে ওখানে ফেলে দিই, খৈনি খাচ্ছে তার অন্যদের পাশে ওটাই আছে, বাদাম খাচ্ছে
ওনার দিকে যাচ্ছে, তাই তো? এবং বাদামের খোসাগুলো স্ট্রেট একদম নিচে পড়ছে পায়ের কাছে। এইবারে ওই এত লোক, তাই তো? সেই জন্য আমরা সবসময় অন্যের ঘাড়ে দিয়ে দিতে সুবিধা হয় আমাদের। ওই নয় গভর্নমেন্ট, নয় পৌরসভা, নয় কর্পোরেশন, নয় ওই কর্পোরেশনের মাইনে পায়, কিন্তু ওই লোকগুলো করে না, কাজ করে না। প্রথমে প্রশ্নটা এই নোংরাটা কারা করলো? আমি করেছি। প্রত্যেকের মনে হচ্ছে না যে আমি তো আছি জগতে, আমি যদি না করে থাকি ওই তখন আমি মনে করবো না যেটা আমি করেছি, কিন্তু এরকম কিছু না কিছু তো আমি করি যেটা একজনই করছি। প্রত্যেকে নিজে নিজে নিজে, এটাকেই বলে এই যে বেদান্তে শোনেন আপনারা, আত্মা 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 মানে, আত্মা মানে নিজে, আত্মবিশ্বাস, তাই তো? আত্মনির্ভরশীল, আত্মজ্ঞান, আত্মবোধ, মানে আমি, এই যে আমি বলছি, এরকম প্রত্যেকে কিন্তু একজন। এই একজনকে আসলে ঠিক করতে হবে। আমরা কিন্তু এত বড় জগৎকে কি করে ঠিক করবে, তাই তো? আসলে ঠিক করতে হবে। কত ছোট কাজ, বুঝতে পারছেন? আসলে ভালো হওয়া ব্যাপারটা, মন্দ হওয়া ব্যাপারটা আমাকে, প্রত্যেকেই তো আমি। সেই আমি নিয়ে সব উপনিষদ, যত আপনারা সর্বপ্রিয়ানন্দজিকে তো নিশ্চয়ই কয়েকজন হাত তুলতে পারবেন যারা শোনেন, তুলুন তো হাত। আচ্ছা, আমি এই কথাগুলি বলছি, উনি এই কথাগুলি তো বলবে যে প্রত্যেকেই আমি, আমি সেলফ, আমি সেই অনন্ত আত্মা, আমার মধ্যে সেই অনন্ত শক্তি রয়েছে। এই কথাগুলি তো বলবে না, অন্য কিছু বলে, তাই না? তাহলে সেইটা এই জগতের যা কিছু বললাম আমরা খারাপ হয়ে যাই, মানে আমিও তার মধ্যে খারাপ হয়ে যাই। আবার আমি ভালো হওয়ার চেষ্টা করলে আমি ভালো হবো। তাহলে প্রত্যেকের কি করণীয় আছে? প্রত্যেকেই যেহেতু আমি, সেই আমিটাকে যদি আমরা ঠিক করতে পারি, মানে একজনকে ঠিক করতে পারি, কখনো ভেবেছেন এরকম? ভারতবর্ষ এইগুলো ভেবেছে। ভারতবর্ষের সব উপনিষদ মানে আপনাদের মনে হয় খুব কঠিন বিষয়, বেদান্ত মানে ভীষণ কঠিন বিষয়। এই এখন সর্বপ্রিয়ানন্দজি সেটাকে এরকম সরল সহজ ভাবে বলছেন। আমরাও যাদের কাছে পড়েছি, গুরুদের কাছে ইত্যাদি ইত্যাদি, আচার্যদের কাছে, ও এই সাধারণ মানুষকে কিভাবে বোঝাতে হয়, আমারও সেই রকম আমার কথাবার্তা, আমার অ্যাটিটিউড। আসলে তো নিজেকে, একজনকে ঠিক করতে হবে জগৎ। আচ্ছা, সবাই এটা মনে করলে এই মুহূর্তে কি জগৎটা কি, জগৎটা চেঞ্জ হয়ে যাবে? জগৎটা স্বর্গ নয়, ওই বাসস্ট্যান্ডে গিয়ে আর একটা উপরে থাকবে? কারণ প্রত্যেকেই আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছে। তাহলে ওখানে একটাও টিকিট পড়ে, কত সহজ, কত সিম্পল। হ্যাঁ, পারা যাচ্ছে না মানে আমি পারছি না বলতে হবে, আবার পারা যাচ্ছে না বলে দাঁড়িয়ে না। এই সেই জন্যেই তাদের সাহায্য নেব। বাহ, খুব সুন্দর হয়ে যাচ্ছে। সেই জন্যই তাদের সাহায্য নেব, আমি পারছি না। দেখুন, আপনার থেকে এই আলোচনাতে আমাদের পরবর্তী কারণটা বেরিয়ে এলো। তাহলে আমি বুঝছি ওটা করলে যে টিকিটটা আমি পকেটে ঢোকবো, ভারতীয় ইউনিভার্সিটিতে ফেলবো, তাই তো? দুর্গানগরে ডাব কিনলাম বিরাট, স্টেশন আসার জন্য আমি প্ল্যাটফর্মে ফেলবো কেন? তার মাঝখানে যে কোনো ফাঁকা জায়গায় ফেলে দেবো না ডাবটা, তাই তো? বুঝার কথা। ঠিক সেই রকম স্বভাবেও, চরিত্রেও, জীবনেও এইগুলি থাকবে, যেগুলি আমাকেই ঠিক করতে হবে। আমাকে, ওই অন্যেরটা আমরা দেখি, তখন আমরা ভয় পেয়ে দিই, এত লোককে আমি কি ঠিক করবো, এত ছাত্রকে আমি কি ঠিক করবো, এত মানুষকে কি। এখন সকলেই একসঙ্গে হয়ে যাবে এটা আমাদের আশা করছি না, তাতেও কিছু এসে যায় না।
যদি আমরা মনে করি মাত্র একজনকে ঠিক করতে হবে, কাজটা যে সহজ এবং সরল এবং যে চায় তার এটা পড়ার কথা, এইখানে এসে গেছি। কিন্তু আমরা আলোচনা বোঝা যাচ্ছে হ্যাঁ না, হঠাৎ পেরে ফেলা যাবে না তো। প্রথম রুটি বেলার দিনে মনে আছে, যারা রুটি বেলতে মেয়েরা তো সকলেই জানবে, ছেলেরাও আমরা জানি। আমি একই উদাহরণ দিই, আমাদের শাস্ত্র বলছে একই দৃষ্টান্ত পরম্পরা ক্রমে দেবে। আমি এটা নিজের মতো করে বোঝানোর সবসময় চেষ্টা করি যে প্রথম দিন যে রুটি বেলেছে সেই দিনে যে দক্ষিণ আফ্রিকার ম্যাপ, কারোটা অস্ট্রেলিয়ার ম্যাপ, কারোটা ইন্ডিয়ার ম্যাপ, তাই তো কোনটাই পূর্ণচন্দ্র হয়নি। কিন্তু এখন তাদের কাছে বাড়িতে গেলে একটু পায়ের ধুলো দিন, একটু পায়ের ধুলো দিন বলেন তো। দুপুর বাড়ি গেলে যাবে, মনোদর বাবুর বাড়িতে গেলেই বলবেন ভাই একটু পায়ের ধুলো দিন, আমাদের পা দিয়ে যাচ্ছেন, তাই তো। এবং তার রীতি 5 মিনিটের মধ্যে দুটো রুচি হয়ে আলু ভাজা টাজা কিছু একটা, পটল ভাজা দুটো চলে আসে। আচ্ছা, উনি আজকে যে লুচি করলেন 5 মিনিট 7 মিনিটের মধ্যে, আলু ভাজা পর্যন্ত করে নিয়েছে, আর উনি আমার সঙ্গে একটু গল্প টল্প করে মানে একটু হাত দেবেন নাকি, একটু বাথরুমে যাবেন নাকি, একটু জলটাকে এই ডাবটা কাটছে, মানে 10 মিনিট সময় নিল আর কি, বলতে টাইমটা নিল। কি করে করলেন? প্রথম দিনে যে লুচি বেলার সময়, রুটি বেলার সময় যে ম্যাপগুলো হয়েছিল, সেদিনই যদি আমরা চাকি বেলুন সরিয়ে বলতো কোনো মেয়ে যে আমার দ্বারা লুচি আর রুটি বেলা হবে না, আমাদের ঠাকুমা, দিদিমা, মা, আমাদের সব মহিলারা, মায়েরা, মানে বলে নারী, ভারতবর্ষে এইটা শুধু আছে, কি আবিষ্কার করেছে, এগুলোকে আমি বলি আবিষ্কার। সব নারী জাতি আমাদের মা, নামগুলি দেখুন, মা তো সকলেই জানি, তাই না। আর বাড়ির সর্বজ্যেষ্ঠা হচ্ছেন নয় ঠাকুমা, নয় দিদিমা, মা, দিদির পরে ওর মা, তাই তো। বড়দের থেকে বলুন জেঠি মা, কাকি মা, পিসি মা, মাসি মা। তার মানে প্রত্যেক নারীকে ভারতবর্ষ স্মরণ করে নিচ্ছে, তোমার ওই ছেলেটির তুমি মা, কিন্তু আর তোমার ভাই ভাইজির কিন্তু তুমি পিসিমা, তাই তো। বোনের তুমি মাসিমা, মাটা আছে। তাহলে তুমি শুধু আমার ছেলেকে লুকিয়ে একটু খাইয়ে দিলাম না, এটা মায়ের কাজ কি এটুকু করতে পারবো যে না আমার ভগ্নেটা ওখানে আছে, তাই তো, আমি তো তার মামিমা। সোজা কথা, ভারতবর্ষে এগুলি চাপিয়ে দিয়েছে। আমরা ট্রাই করেছি কি, পারছি না মানে ট্রাই করিনি, অভ্যাস করিনি। কারণ আজকে যে লুচি 10 মিনিটের মধ্যে আমায় দিয়ে দিল, আপনাদের দিয়ে দিতে পারছে যে মায়েরা, তার এই বর্তমান অবস্থাটা কি করে এসেছে চিন্তা করতে হবে, ভাবতে হবে। তার পুরোপুরো বলুন দীর্ঘদিনের বাবা, একদম এইরকম ছাত্রছাত্রী হলে আমার ক্লাস নিতে আমার 2 ঘন্টা বলতে হলেও এইরকম চাই, এক কথায় ছোট্ট করে পুনঃ একই অভ্যাস। ঠিক আমাদের মা, ঠাকুমা, দিদিমা যে যত বেশি বছর এসেছে, সে তত হাজার বেশি রুটি বেড়েছে, সারা জীবনে বেড়েছে, তাই কিনা। ছেড়ে দেয়নি তো, তারা পারছি না বলে প্রথম দিন। ক্লিয়ার? তাহলে এইবারে আমাদের জীবনে এই বর্তমান জীবনটা দেখছি, এখন যে আমরা আছি, এখন দুটো একটা সমস্যার কথা বলুন। দেখুন শ্রীরামকৃষ্ণ কাজে আসছে কিনা, শ্রীরামকৃষ্ণ থেকে আমরা কিছু পাই কিনা, তাই তো। তিনি যখনই মাস্টারমশাই প্রথম প্রশ্ন জীবনে করেছিলেন যে বলবে প্রশ্নটা, মাস্টারমশাই দ্বিতীয় দর্শনে শ্রীরামকৃষ্ণকে 4টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ঠাকুরকে কি আপনি দেখেছেন, ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কিন্তু নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করেছে কি, মাস্টারমশাইয়ের কথা বলছি। মাস্টারমশাই কে?
না উনি ওই যিনি বলছে তাকে, হ্যাঁ না ওনাকে জিজ্ঞেস করতে বলছি। হ্যাঁ তাকে আমরা বলি মাস্টার মশাই, তাই তো, কথামৃতকার। তাকে তিনি ঠাকুরকে প্রথম দর্শনে কোনো কথাবার্তা হয়নি, দ্বিতীয় দর্শনে 4টি প্রশ্ন করেছিলেন। তার প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করছি, তিনি জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরে, মাস্টার ব্র্যাকেটে আছে দেখবেন, বিনীত ভাবে। এইটি আমি একটা ক্লাস বলি, আধ ঘন্টা একটা, কেন ওটা বিনীত ভাবে কেন? প্রত্যেকটার উদ্দেশ্য আছে, কারণ আছে। ভারতবর্ষ এগুলো আমার বলি আবিষ্কার করেছে, আমরা ওগুলোকে হেলা ফেলা করছি, গুরুত্ব দিচ্ছি না। কারণ আমার যখন একটা জীবন জিজ্ঞাসা আসবে তখন একটা সিরিয়াসনেস আসবে মনে, বুঝেছি? খেলা ফেলার ভাব একটা, আর একটা হচ্ছে গাম্ভীর্যের ভাব, গুরুত্বের ভাব, তাই তো? আপনি আমার দাঁড়ালেন কেন? সুখদেবের মতো ভেবেছিলেন, হ্যাঁ সেটা তো প্রথম দিনের এতে আসি না। বিনীতটা কেন? এবার প্রশ্ন করছি, বিনীত ভাবে করতে হবে কেন? এই যে আপনি বিনীত ভাবে করছেন কেন? ছাত্ররা তো স্কুলে, আমি তো সেক্রেটারি ছিলাম, অনেকে বলে মায়েরা মাস্টারমশাইরা নম্বর দেবে না কেন? ওনার কাছে তো কোচিং করে টাকা দিয়ে পড়াই, তো বুঝতে পারছেন? আমি বলি টাকা দিয়ে পড়ান বলে সেই মাস্টার ঠিকটা শেখাবে, ভুলটা শেখাবে না, আপনি কি কোনোদিন ভেবেছেন? মানে আমি ঘাবড়ে দেওয়ার মতো কথাটা বলি, বোঝা যাচ্ছে? মানে তাদের টাকা আছে, টাকার অহংকারটা করতে চাইছে, তো কিন্তু যে লোকটা পড়াচ্ছে তার সঙ্গে টাকা এবং তিনি সঠিকটা পড়াবেন এবং সঠিক নোট দেবেন, তার কি সম্পর্ক? শুধু ভুল নোটও দিতে পারে, অন্য একটা কাগজ জেরক্স করে দিতে পারে, যাতে সে শূন্য পায়। আমি তো তোমার টাকার গরম দেখিয়েছিল না, তারা দেখাচ্ছি, কি হতে পারে কিনা সমাজে? কেন? এবার আরেকটা কারণ পেয়ে গেলেন, বলুন তার নাম। এই জগৎ যেটা এখন ভারতবর্ষ পৃথিবী বুঝছে সবচেয়ে বেশি কি কোনটার কথা বলছি? যে তিনি টাকা নিয়ে পড়ান, কিন্তু তিনি যে টাকা নিয়ে পড়ান মানে ভালো পড়াবেন না ঠিকঠাক পড়াবেন এরকম কোনো গ্যারান্টি আছে কি? তাই না? সম্পর্ক নেই, কিন্তু তিনি ভুলটা দিতে পারেন, ভুল ছেড়াতে পারেন। বিনয় থাকা উচিত, কিন্তু এটাকে কি বলে? সে যদি সেটা করে, এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা সমাজে অধর্ম, তাকে আমরা কি শব্দে এখন বলছি? অধর্মটাকে হ্যাঁ কি বললেন? এটা তাকে এক কথায় বলুন, দুটো শব্দ না বললে। এত যে দুর্নীতি, দুর্নীতি শব্দটা মনে করছে না, অসৎ হয়ে করছে একটা শব্দে। আমি মিনিমামে চাই, বেশি বলার কি দুর্নীতি কথাটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বিষয়ে বুঝতে পারছেন না? কি রাজনীতি ভারতবাসীকে বোঝাতে হবে না, বিষয়টা পশ্চিমবঙ্গবাসীকে বোঝাতে হবে না। আমরা রেহাই পেয়ে গেলাম যে আমাদের এটা টপিক নয়, কিন্তু ওই বললাম আমাদের তার ভাবের ভাগও নিতে হবে, তাই তো? এবার কেন তার ভাবটা, মানে তার ভাব হচ্ছে সত্য প্রতিষ্ঠা, তাই তো? হঠাৎ এই কথাটা বললে তো এটা উপদেশের মতো শোনাবে, তাই তো? কিন্তু আগে থেকে ছেলেবেলায় ধারাটা কি বলে, বর্ণগুলি চেয়ারে লেখা আছে তো, সদা সত্য কথা, তাই তো? কেন সেটা বলেননি বিদ্যাসাগর? ওইখানেই গন্ডগোল, স্বামীটাকে নিয়ে মজা করেছে। কেন সদা সত্য কথা বলবে, এটা যতক্ষণ না বাচ্চাকে বোঝানো হচ্ছে, আর বোঝাতে গেলে কি বলতে হবে, কি করতে হবে, কি দৃষ্টিভঙ্গি থাকবে, কে বলবে?
একটা কথায় আগে আমাদের আলোচনা হয়ে গেছে, যাতে তার লাভ হয়, তাহলে তো সে সদা সত্য কথা কইবে নাকি? মিথ্যা কথা বলে যদি লাভ হয় তাহলে মিথ্যা কথা কেন বলবে না? স্বামীজি নিজে প্রশ্ন করছেন। আমরা স্বামীজিও করতে হবে, শুধু ধর্ম ঠাকুর করলে হবে না। ঠাকুরের গুলো তো ব্যাখ্যা করেছেন উনি। কত সাহস লোকটার, বলছেন আমি অপরের দ্রব্য কাড়িয়ে লইব না কেন? যাতে তাতে আমার যদি লাভ হয়, ওই লাভ দিয়ে শুরু করেছিলাম না। কে বলবে এটা? কি হয়ে যাচ্ছে? স্বামীজি ঠিকই তো প্রশ্ন করছে, কাউকে আমার গলা কেটে দিয়ে যদি আমার লাভ হয় তাহলে আমি কেন গলা কাটবো না? উত্তর কি হবে? মোটেই লাভ হবে না, এটা বোঝাতে হবে। এটা বোঝাচ্ছে না মায়েরা ছেলে মেয়েদের যে আপনারা বকাবকি করেন, কি জন্য করেন বলুন তো? ওর ওটাতে ভালো, এটা এত সহজ জিনিস আপনারা ভাবলে যাচ্ছেন কেন? আমি তো পরীক্ষাও দেবো না, দিচ্ছি না, বোঝানোর জন্য আমি আপনাদের সব মনে তো এগুলোই তো করেন আপনারা। ছেলেকে বলছেন কখন কি সে ভালো কিছু করেছে তখন কেউ বকে কি? কিন্তু আপনারাই তো উত্তর দেবেন। সব মা বাবারা আছে, কিন্তু বাচ্চারা নেই এখানে। আসলে এই কথাগুলো আমাদের বাচ্চাদের জন্য। আপনারা কেউ নিয়ে আসেন না ছেলে মেয়েকে, পরে আফসোস করেন ওরা আসতে চায় না। ওদের কি আমার কথাগুলো স্কুল কলেজের ছেলে মেয়েরা সাংঘাতিক ভাবে, মানে একটা শব্দ না শুধু আমার সঙ্গে সঙ্গে ওরা কথা বলে যায় যে এরকম ভাবে তো কোনদিন বুঝিনি, কেন সত্য কথা বললে লাভ হয়। একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, পাশ থেকে একটা মেয়ে উত্তর দিয়ে দিল, বলবো হ্যাঁ, বলে মিথ্যে কথা বললে ঝামেলায় পড়তে হয়। 7-8 ছেলে মেয়ে উত্তর দিচ্ছে, আমি সেইগুলি শোনাচ্ছি। আপনাদের বিশাল ভাবতে বলছি না, কি কান মিল হেগেল এইসব করতে বলছি না। কি ওখানে শোনা যাচ্ছে? মজা লাগছে কি না? 1500, 15,000 নয়, ঠিক আছে? এই কথাটা কি আপনারা মানেন কিনা? প্রথম ছেলেকে যখন আমি বলবো, তুই ধরুন আমার মা আমাকে ছেলেবেলায় গিয়ে, আচ্ছা প্রত্যেকে আমরা মিথ্যে কথা বলাটা শিখি, তাহলে সত্য নিয়েই আজকে একটা পয়েন্ট পাওয়া গেল, তাই তো? ঠাকুর বলেছেন সত্য কলির তপস্যা, সারা জীবন তিনি সত্যকে ধরে রেখেছেন ইত্যাদি ইত্যাদি, কোনো সকলের জানা। সত্য ধরলে যে আমার লাভ হবে সেটা তাদেরকে বা আমাকে বুঝতে হবে, এই তো সোজা কথা। আর হচ্ছে দুর্নীতি মানে হচ্ছে অসত্য, উল্টোটা, তাই তো? মিথ্যাটা। তাহলে সেটা আর এটা আলাদা কিছু নয়, এটা পজিটিভ, এটা নেগেটিভ। অতএব এই দুটোরই একটা আলোচনা হয়ে যাবে যে আমার সত্য। প্রথমত দেখি যে ওই যে মেয়েটি বলল যে মিথ্যা আচরণ করলেই ঝামেলায় করতে হয়, এই কথাটা মানেন কি? শুধু হ্যাঁ বা না বলুন তো। এটাই কি যথেষ্ট যুক্তি নয়? কেন? সত্য একবার বললে ওইখানেই ওটা শেষ। মিথ্যা বললে অনেক মিথ্যা কথা আসবে পর 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 পর, যতবার, যার জন্য যখনই দেখেন আপনারা যে খবরের কাগজগুলো কি করছে আপনাদের ঢোকাতে পারছে না কেন? যত শুনানি হচ্ছে তত দেখা যাচ্ছে তাদের মধ্যে ভ্যারিয়েশন। একজনকে 5 মাস পরে, আবার 3 মাস পরে, আবার 6 মাস পরে শুনানির জন্য ডাকে না, দেখা যায় যে আগে 3 বার হওয়ার পরেও এটাতে চতুর্থতে যা বলছে আগে 3টের সঙ্গে মিলছে না। এগুলি তো আপনাদের জানার কথা। সে যদি সত্য কিছু বলতো তাহলে মিলতো, মেলা ছাড়া সত্যের আর কোনো অঙ্ক রাইট হওয়া মানে উত্তরের সঙ্গে অনেকবারই অন্যায়টা করতে হয়, মানে একটা মিথ্যে ভাবতে গিয়ে সকলেই জানি আমরা, কিন্তু তাকে কি করে অভ্যাস করাবো, আমি কি করে অভ্যাস করাবো, এইটার জন্যই তো সেই দৃঢ় বিশ্বাসটা চাই যে আমি ঝামেলা করতে যাবো কেন। কিন্তু সত্যি ঝামেলা করতে চায়,
সেই জন্য সেই সময়ে সময়ে আমরা তাদেরকে সেটা বোঝাতে পারিনি। তার একটা ছোট আমার ছেলেবেলার গল্প বলি। আমি হাত থেকে একটা কাপ ভেঙে গেল। মা রান্নাঘরে ওদিকে ভাঙলে আমি আমার ওপরে ভাইয়ের নাম বলে দিলাম। এখন তো ওদের আর সুযোগ নেই, একটি ছেলে একটি মেয়ে, আমাদের 7 ভাই বোনতা যে কোনো একজনের নাম বলে দেওয়া যায়। ওই আমরা হয়ে যাচ্ছে, এগুলো চিন্তা করতে হয়। বিকল্প ছিল বলে আমি আমার উপরের ভাইয়ের নাম বলে দিলাম। মা ওকে একটা এসে থাপ্পড় দিল। আরে আমাকে থাপ্পড় দিয়েছে, ভাঙলো তো ও, হ্যাঁ আমি ভাঙিনি বলে দিলাম। আচ্ছা, মিথ্যে কথা বললাম, তাই তো? এইবার আমার সারাদিন ধরে মনটা ভালো নেই। কেন? এটাকে একটা কথায় কি বলবেন, যে আমি কাপটা ভেঙে ফেলেছি, সেটা যদি বলতাম মা আমি ভেঙে ফেলেছি, আমার সারাদিন ধরে মনে হচ্ছিল এর জন্য তো মা আমাকে জেলে করতো না। ছেলেবেলায় দেখেছি দ্বীপান্তরে পাঠাতো, তাই তো? ইতিহাসে দ্বীপান্তরে পাঠাতো না কি? ওই চটটা আমার খাওয়ার কথা ছিল। ওই চটটা যদি আমি খেতে রাজি থাকি, তাহলে আমি সত্যবাদী হতে আমার কোনো, বুঝে যাচ্ছে? কত ছোট ছোট কারণ দিয়ে, এই একটি মাত্র কারণে আমি বলি, এখানে যারা আছেন জীবনে আমরা সবাই মিথ্যে কথা বলেছি, এ কথা সত্য? ছেলে মেয়েরা বলে হ্যাঁ, সবাই জোরে হ্যাঁ ক্লাসে বলে না, দেখুন। আবার তাই তো সকলেই মনে, কিন্তু প্রথম মিথ্যে কথাটা কি জন্য বলেছিলাম? মা বাবার বকার ভয়ে। সত্য? এতটি ইনসিগনিফিকেন্ট, এটা তুচ্ছ। এটা আমি যখন 6-7-এ পড়ি তখন থেকে আমার ডিসিশন, আজকের না। বোঝা যাচ্ছে যে সত্য ব্যাপারটা কি আর মিথ্যা ব্যাপারটা কি, কোনটায় লাভ আছে। কারণ আমি কমার্স করেছি, ব্যাংকে চাকরি করেছি, পয়সা করির ব্যাপারগুলো বুঝি, লাভ লোকসানটা, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড। বোঝা যাচ্ছে? অতএব লাভ ছাড়া ক্ষতির দিকে সাধু হয়ে কি পরিষ্কার লাভ করেছে বলতে বাধ্য হবে লোকে। বোঝা যাচ্ছে? সত্য কে ধরে আছে সে জীবনে লাভবান হবেই হবেই। এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু সে টের পেয়ে গেছে অনেক আগে। ঠিক আছে? তাহলে ওই একটা তুচ্ছ নগণ্য কারণে আমরা মিথ্যে কথা বলা শুরু করেছিলাম। বুদ্ধেশানন্দজির নাম শুনেছেন আপনারা? আদর্শ অধ্যক্ষ ছিলেন আমাদের গুরুদেব। ঠিক আছে? তিনি বলতেন মা বাবা এরা ছেলে পিলে মা বাবা হয়, কিন্তু ছেলে পিলে মানুষ করতে জানে না। বুঝেছি কথাটা? আচ্ছা, কথাটা সত্যি কিনা? মহারাজের মুখ থেকে যখন বেরিয়েছে, সেইরকম শ্রদ্ধা সম্মান করতে হবে না, নিজেরা আপনারা ভালো জানেন কি, হ্যাঁ কি না? দেখুন আমরা আপনারা নিজেরাই হচ্ছেন। হ্যাঁ, তাহলে আমাদের সচেতন হতে হবে না যে আমার ছেলে, আমি এটা পড়ে এসেছি, কি কারণে মিথ্যা কথা বলেছি, কি এমন বড় কারণ? কেন আমি ভাবতে ভাবতে এমন জায়গায় যাই, সবাইকে জিজ্ঞেস করি এই সভাতেও, যে আমাদের কি এমন পাওয়ার আছে যে আমি একটা মিথ্যে কথা বললে কারো যাবজ্জীবন জেল মকুব হয়ে যাবে? আমরা তো রামাশাই কি জাতি এরকম এখানে কেউ আছেই, বোঝা যাচ্ছে? তাহলে বুঝতাম যে এটা মানুষ তার জেল হয়ে যাবে যাবজ্জীবন বা ফাঁসি হয়ে যাবে, আমি একটা মিথ্যে সই করলে তার সেটা মকুব হয়ে যাবে। এরকম পাওয়ার কি আমাদের আছে? কোন দেশে কারোরই নেই, শুধু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আছে। তিনিও সেটা যদি জাজরা ঠিক করে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, সেটাকেই মান্যতা দেবেন বলে ওটাকেই ফরওয়ার্ড করতে হয়। বড় হয়ে যাচ্ছে? বল। হ্যাঁ, পরে ফোন করবো, একটা মিটিং আছে, পরে ফোন।
খারাপ লাগছে, ওইটা থেকে আসবো, ওইটা থেকে আসবো, ওই আলোচনা হারিয়ে ফেলেছি কেন সেটাও বলবো। হ্যাঁ বসবো, সুন্দর ধরেছে। ওই যে বলছিলাম যে আমরা এরকম ছোট ছোট বিষয়ে মিথ্যে কথা বলেছি, তাই তো? 5টার সময় ঘরে ফিরেছি স্কুল থেকে, মা বললি আরে তোর তো 4টে থেকে 4টের সময় তো তুই রোজ ফিরিস, তোদের স্কুল ছুটি হয়। লাস্ট পিরিয়ডে স্যার প্রচুর অঙ্ক পড়াচ্ছে, পাড়াতে কাছে এসে সাইকেল দাঁড় করিয়ে ভালো ম্যাচ হচ্ছে, ফুটবল খেলা দেখছিলাম, তাই তো? আচ্ছা এগুলি তেমন স্বভাবে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা মা আবার একটি প্রশ্ন যদি করি, মা কি আমি ফুটবল খেলা দেখছিলাম বলে কি আমাকে জেলে দেবে, না বিপন্নতায় পাঠাবে, না কিছু না, তাই তো? কেউ ধরিয়ে দেয়নি। এটা একটা খুব বড় গুণ জীবনের, এটা অভ্যাস করতে হবে। সত্য বললে ঝামেলা কম, নাহলে বারবারই সেটা করার ইচ্ছে হবে, বেশ সুবিধা হবে। আর আমার মনটা খারাপ লাগছিল, কাপটা ভেঙেছি আমি, দাদার উপরের ভাইয়ের নাম বলে দিলাম। আমার কেন খারাপ লাগছিল সারাটা দিন? আমার তো আনন্দ, যে চপটা আমার খেতে হয়নি, তাই তো? দাদাই আমার হয়ে উপরের ভাই আমার হয়ে চপটা খেয়েছে, তাই তো? আমার তো আনন্দ হওয়ার কথা, কেন আমার মনটা খারাপ? কে বলবে? একজন একজন করে বলুন। অপরাধ বোধ কাজ করছে, মিথ্যা কথা বলেছি। আপনি বেড়াচ্ছিলেন, বলুন। অনুশোচনা। আর কেউ? এই শব্দটা আমি শুনতে চেয়েছি, বিবেক। তেমন একটা বিবেক ভগবান আমাদের ইনবিল্ট দিয়ে রেখেছে। অনেক বলেন না যে এটা এই খেলাটা কি এটাই দেখা যাবে, মারা যেটার জন্য আলাদা এটা পড়তে হবে, আলাদা অ্যাপস লাগবে, এত টাকা দিলে ওয়ার্ল্ড কাপটা দেখা যাবে, তাই তো? আবার কোনোটা বলে না 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 ছবি আপনি তুলতে পারেন, এটা করতে পারেন, এগুলো ইনবিল্ট আছে, মানে এটার মধ্যে সেটা এমনি ওই যে টাকা দিয়ে কিনেছি তার মধ্যে সেটা এমনি দেওয়া আছে। তাহলে ভগবান আমাদের জন্মের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, পেসমেকার লাগাই না, হার্ট অ্যাটাকের আগে দুটো একটা হয়ে গেলে যে তখন পেসমেকার বসানো হয়, জানা আছে তো, শোনা আছে? সেইটির মতো আমাদের দুটো দিকে যেন একটা বিবেক এবং বৈরাগ্য আমাদের জন্মের সঙ্গে সঙ্গে তিনি লাগিয়ে রেখেছেন। এটা কখনো ভেবেছেন কি? কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক করছি কোনটা বেঠিক করছি, অন্য কাউকে জিজ্ঞাসা করতে কি? যে খুন করছে সে কি জানেন না যে এই খুনে ধরা পড়লে সে জেলে যাবে, যাবজ্জীবন হতে পারে, তাকে ফাঁসি হতে পারে, তাই না? জানে, বিবেক ওর ঠিক আছে, ওই বিবেক যন্ত্রটা আছে, ওই যে বলছে বিবেকটা যাচ্ছে না, এই ব্যবহার না করতে করতে ওটা আস্তে আস্তে জং পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ব্যবহার করতে হবে তো, যন্ত্র তো তিনি লাগিয়ে দিয়েছে। ইনহেরিট হয়নি এরকম কেউ কে দেখেছেন? মা বাবা না, এটা ভগবান দেন আমাদের, ভগবান তো দিয়ে দিয়েছেন, সে তো আর জন্মেই ইয়ে করতে পারে না, এটা তো মা বাবাকে কিছুটা, মা বাবাকে ছেলে মেয়েরা যে বুঝিয়ে দেয়। কি করে বলুন তো, আপনার ছেলে মেয়ে কখন এরকম হয়েছে যে আপনাকে একটা ভালো জিনিস বুঝিয়ে দিল? না, ছেলে মেয়ে দেয়নি, কিন্তু কিছুটা বিবেক বোধ ধরেন জাগ্রত করার তো একটা কাজ থাকে। এই যে আপনার বিবেক যন্ত্রণা হলো, এটা নিশ্চয়ই আপনার মা আপনার মধ্যে কিছুটা দিয়েই ছিলেন। না, ভগবান দিয়েছে, আমার জন্মের সঙ্গে আমার মা দেবে কেন? মা তো আমায় বকলো, আমার মাটা ওকে মেরে দিল। ওটাকে তো জাগ্রত করতে হয়, ওটাকে তো জাগ্রত করতে হয় বলেই তো আমাদের এই আলোচনা চলছে। ওটা শেষেরটা আগে বললে কি করে হবে? আমাদের তিনি দিয়ে রেখেছেন, এইটা বোধ হয় কিনা? বটে মানে যেন মেনে নিচ্ছি এরকম না,
অবশ্যই হয়। এটা 20 পর্যন্ত বুঝতে পারে যে আমি ভুলকে করতে যাচ্ছি বা করছি, এটা অপরাধ, অন্যায়। এর চেয়ে আর কি? যে অনেকটা দেখে দিচ্ছে, সে জানে না যে এটা অন্যায়, তাহলে সেটা ছাড়তে পারছে না, বিবেকটা কাজ করছে কিন্তু বৈরাগ্য নেই। যেটা আমার ক্ষতি করবে সেটাকে ছাড়ার ক্ষমতাকে বলে বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। ক্লিয়ার? এই দুটো তিনি দিয়ে রেখেছেন, কিন্তু আমরা যদি ব্যবহার না করি তাহলে সেই দুটো আস্তে আস্তে সেটা যেই নিজে হোক অন্যে হোক, জাগ্রত যে বলছো সেইটা তো করতে হবে। নিজেকেও নিজেটা করা যাবে না, আমি কেন জীবনের কাজ জেলে যাওয়ার কাজটা করবো। অনেকগুলো করেছে যে সে সেটাতে অভ্যস্ত হয়ে যাবে, তাই তো? সেই জন্য যত আগে থেকে আমরা তার বেনিফিটটা বোঝাতে পারবো, অ্যাডভান্টেজটা বোঝাতে পারবো নিজেকে নিজে, ঠিক আছে? বা অন্যেরা আমাকে বুঝিয়ে কনভিন্স করতে পারবে। আসলে শেষ পর্যন্ত নিজেকেই বিশ্বাসটা আনতে হবে, তাই না? হাজার যে জঙ্গিরা ধরা পড়ে তার মায়েরা বলে আমি তো জানতাম না যে ও বিটেকে উঠে করে এইসব দলের সঙ্গে ঢুকেছে, আমার জানা ছিল না। মানে মিথ্যে কথা বলছেন তা না, ওকে কখনো এরকম নিম্ন কাজ করতে পারে এরকম ভাবনাই মায়ের থাকে না। সেই জন্য ছেলে মেয়ের উপর নজর রাখার দরকার। অনেকে বলে না কথা শোনেন না, আমরা বললাম একটু করে এই ছোট ছোট স্বামীজির বইটাই পড়াবেন। একজন এসে মা বললো যে আমার মেয়েটি অন্যরকম পথে চলছে, ছেলেটি কথা শোনে না, একই থেকে তো ওগুলো। তখন আমি বলি তাদের বয়স কত? বলে 22 বছর 28 বছর। আমার উত্তর হচ্ছে কেন তাদের 7-8 বছর বয়স ছিল না? কেন কেন আমার উত্তর এইটা। যত আগে তুমি সেটাকে লক্ষ্য করবে এবং তুমি ট্যাকেল করবে, তাই তো? আমাদের গোলের কাছে বল নিয়ে চলে এলো, আমরাও পিছিয়ে পিছিয়ে আসছি, তাই কি করে খেলায়? খেলাধুলা আপনারা জানেন ভারতবাসী কিরকম মেয়েরা আমাদের, হ্যাঁ, বিশ্বকাপ জিতে নিয়েছে। প্রচন্ড গর্ব হওয়ার কথা আমাদের, প্রচন্ড উন্নয়নের মতো নাচার কথা, ঠিকই। কি মনে হচ্ছে না? ওটাও কম নয়, কিন্তু সেটা করতেও 52 রান কম করেছে, হয়ে যাচ্ছে 250 রানের কাছাকাছি। তাহলে এই আবার ওখানে যাই, যেটুকু সময় আছে আমরা ওইটুকুতেই ভাবব যে শ্রীরামকৃষ্ণের জীবন সত্যের কথা অনেক বলেছেন। একটা জানেন আপনারা লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বলে একজন ঠাকুরের ভক্ত, এই 1:35 মতো হচ্ছে। প্রসাদ প্রসাদ যদি আমরা দুটোয় পাই তার আপত্তি নেই তো? বাস, তাহলে আধ ঘন্টা বলার মতো করে এটা কিছু নিয়ে যাবেন। আমি সবাইকে বলি যে আমি 10 মিনিট বলতে বললেও আমি বলি এমন একটা কিছু বলি, সবাই বলে মা এটা আগে শুনিনি, যে ওই জন্য এটা নিয়ে যেতে পারে, কোনো বই পড়ে কথা না, কিন্তু ওর জীবনে এটা প্রয়োজন। এগুলি জীবনে প্রয়োজন কিনা আমি যা কথা প্রথম থেকে বলছি, তাহলে আমি কি করে ভালো হব সেটা দিয়ে তো শুরু করেছিলাম। যে অন্য খারাপ করছে তখন তো করোনা হবে, যে জানে না আপনারা মিথ্যা কথা বলে পরে সে একটা বড় দুর্নীতিবাজ হয়ে, তাই তো? কেন? ওই পূর্ব অভ্যাসের ফল কোথায় গেল? ওই দিদি কোথায় গেল যে আমার উত্তর দিচ্ছিল? আছে তো না? বাস্তুটাই চলে গেল, হ্যাঁ ভেতরে গেছে, তাই কিনা? যে পূর্ব অভ্যাসের ফল বলেছিল অবিরাম আগের অভ্যাসের ফল, তাই তো? যা কিছু আমরা করছি ভালো এবং মন্দ উভয়টাই হচ্ছে আমাদের পূর্ব অভ্যাসের ফল। তাহলে মিথ্যে বলছে যে সে পূর্ব অভ্যাসের ফলে মিথ্যে বলে পার পাচ্ছে, তাই তো? আমি আপনি মিথ্যে বলতে গিয়ে সত্যটাই সেটা হয়েছিল। কার ক্ষেত্রে হয়েছিল? সবাই মিথ্যে সত্যের এরকম প্রশ্ন বলো তো। যখন ঠাকুরের মায়ের কাছে বলতে বললো যে তোমার
সেটা তো সত্য মিথ্যের ব্যাপার না। হ্যাঁ, কোনটা যে আজকে আমার বাড়ির বাইরে নেমন্তন্ন আছে সেটা? হ্যাঁ, সেটা তো ভাইদের বা মায়ের একটু খাওয়াটা হোক, আমি তো বড়, আমি তো একটু এক বেলা না খেয়ে থাকতে সহ্য করতে পারবো, ঠিক আছে? সেইটা না, এটা হচ্ছে ক্ষুদিরাম ঠাকুরেরও বাবা, মিথ্যে সাক্ষী না। তিনি কি জানেন না জমিদারের রিকোয়েস্ট যে এত জগতে মানুষ আছে, তার প্রজা আছে, তার মধ্যে তাকে কেন বেছে নিল? তিনি মিথ্যে কথা বলেন না, এই সোজা কথা, তিনি সত্যবাদী, তাই তো? একদম। আবার এটা কেউ মনে রাখুক না রাখুক, ভগবান মনে রেখেছিলেন, বোঝা যাচ্ছে? কি করে জানলাম আমরা? কে বলবে? হ্যাঁ, ঠাকুর বললে হবে না, ওখানে কে এসেছে? গদাধর নাকি? গদাধর তো শ্রীরামকৃষ্ণের নাম। হ্যাঁ, বুঝতে পারছেন না কথাটা, তাই তো? যে ক্ষুদিরাম যে সত্যবাদী, জগতের লোক জানুক আর না জানুক, একজন জানতেন, সে কে? হ্যাঁ, ঈশ্বর বললে হবে না, বিষ্ণু। বিষ্ণু দর্শন দিলেন, নারায়ণ বললেও হবে, কিন্তু বিষ্ণু বলতে হবে। কেন? উনি তো গয়াতে দর্শন দিচ্ছেন। তিনি যখন তার বাবা গেছে ওখানে গয়াতে কার ধাম? বিষ্ণু। তো ভগবানেরই বিভিন্ন নাম, তাই তো? ভবতারিণী, মা কালী, দক্ষিণেশ্বরে, তাই তো? তারাপীঠেরটা নয়, এগুলো তো জানতে হবে, ওটা তারা মা, ঠিক আছে না? সেরকম বিষ্ণু হচ্ছেন, ওই গদাধর বলল গয়ায় হচ্ছে বিষ্ণু, তার মানে ভগবান। সোজা কথা, ভগবান বলেছে যখনই আমি বললাম ঠিক বলেছে, ভগবান জানতেন। তার প্রমাণটি তিনি সারা জগতে একজনকে খুঁজছেন যার বাড়িতে তিনি জন্মগ্রহণ করবেন। খুব আশ্চর্যের ব্যাপারগুলো। ভগবান জন্মাবেন, তার জন্য তিনি এমন একজনকে খুঁজছেন যিনি সত্যবাদী। কথা, এত মানুষ থাকতে কাকে দর্শন দিলেন? গরিব ব্রাহ্মণ, তাই তো? পূর্বপুরুষের পিণ্ডদান করতে গেছেন, সে জমিদারকে বলেছিল যেমন হাত জোর করে যে না 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 না, আমি পারবো না, আমি পারবো না, বলেছিলেন তো যে আমি এরকম পারবো না, মানে মিথ্যে কথা বা মিথ্যে সাক্ষী দিতে পারবেন না। কেন? কি বলেছিলেন? যে আমি তো কোনোদিনও মিছে কথা বলিনি, আমি মিছে কথা বলতে পারি না। কি কথা বলুন তো, নির্বাসনে যেখানে এই জায়গাটা থাকবে না, দাঁড়িয়ে বুকের পর বইটা রেখে আর সেদিন কিছু করবো না, এইরকম না। একটা লোক জগতে বলেছিল যে আমি মিছে কথা বলতে পারি না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জন্য শরণার্থীরা লেখা থাকার কথা না? একদিন হবে। দেড় হাজার হয়েছে, আমরা তো বেশি দিন দেখবো না, আবার অন্য জন্মে তো দেখবো, তাই তো? রেলে আমাদের মানে চাহিদা জেলে আছে, তাই তো? ওরা কি অশিক্ষিত না? কেউ অশিক্ষিত না, এমনকি মজুর রিক্সাওয়ালা দুর্নীতি করে আছে এরকম দেখা যাচ্ছে না। স্ট্রাইকিং বুঝেছে? তোমরা কি হয়েছে দুর্নীতি করে? তারা দুর্নীতি মানে মিথ্যাচার, মিথ্যা করে 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 অন্যায় করে করে এই পর্যায়ে পৌঁছেছে যে তাদের জেনে যেতে। আবার অন্যায় করে 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 তারা নাকি বেকুসুর খালাস। তাহলে এখন প্রশ্ন তো কেউ করেনি, কারণ সাহসও নেই কোনো বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে কোনো মানুষের, যে যার কোনো অন্যায় তারা পায়নি
তাই তো? নিরপরাধ লোকটাকে তোমরা 3-4 বছর কি করে জেলে করে রাখলে? যে সেই রায়টা দিয়েছিল তিনি দোষী, তার বিচার হওয়ার দরকার। এবারে কি কথাটা বোঝা যায়? আপনারা ভাবেন কি এইসব যখন করেন খবরের কাগজের খবর একবারে দেখেন না আপনারা? রামকৃষ্ণ ভক্ত ঠাকুর কাগজ ছুঁতে পারতেন না বলে কি সেটাই করেন নাকি? তা তো না, কিন্তু মাথায় নিতে হবে যে তাহলে ভাবতে জিজ্ঞেস করছি তোমার ব্রেনটা সত্যের দিকে যাবে। ওদের ভালো করার কথা না প্রথমে বলে দিয়েছি, আবার তুমি উল্টো দিকে যাচ্ছ কেন? আমি কি করে ভালো হবো? আমার ব্রেনটা কাজ করবে, ব্রেনটা কাজ করছে কিনা বুঝতে হবে, মেধাটা কাজ করছে কিনা সেটা বুঝতে পারছো? কেন আলোচনাটা করছি? আমি কি করে এগুলির হাত থেকে তোমরা সবাই ওর শাস্তি হওয়া উচিত এইটা বলতে চাইছে। আমাদের কথায় তো কারো শাস্তি হবে না, তাহলে কিন্তু আমার বুদ্ধিটা তো বাড়বে। বুদ্ধিটা কারো বেড়েছে কি যে এইটা যখন তাকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে, যে সে যদি অন্যায়কারী না হয় তাকে কোন কারণে 4 বছর জেলে থাকতে হলো? যে এই রায়টা দিয়েছিল সে ভুল করেছে কি? নিরপরাধ ব্যক্তিকে 4 বছর জেলে রাখা হলো, যে সেই রায়টা দিয়েছে তার বিচার হবে না? এইটা আমার মাথায় এসেছে, এটাই স্ট্রাইকিং যে আমার চৈতন্য কি মেধা কাজ করছে। বাহ, এটাতেই আমি খুশি হব। সরকার করলো কিনা, সুপ্রিম কোর্ট করলো কিনা, সেন্ট্রাল গভর্নমেন্ট করলো কিনা ওটা না, তাই তো করার কথা। এইটা বোঝা যাচ্ছে? শ্রীরামকৃষ্ণ ওইসবের মধ্যে যাননি তো। তার বাবা হচ্ছেন একটা সৎ লোককে, উনি এত বড় বড় রাজা সম্রাটদের বাড়ি ছিল তো, তাই তো? সেখানে তো দুধ ননি সবকিছু খেয়ে বড় হতে পারতেন। তিনি সেই বিষ্ণুজিকে বলছেন না 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 না, ও আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার নিজেরই চলে না, আমার বাড়িতে তুমি জন্মতে এসো না, আমি তোমার সেবা করতে। ও কি সারল্য! ওখানে জমিদারকে রিফিউজ করছে। এই উনি ভগবান তাকে স্মরণ রেখেছেন যে এই লোকটার বাড়িতে আমার জন্ম আসতে পারি। তাই তো? টাটা বিড়লাদের আগের পুরুষ, নেপোলিয়ানদের বড় পুরুষ, এটা তো তখন ছিল। আমি এরকম জিজ্ঞাসা করি, তাই তো? জুলিয়াস সিজারের বড় পুরুষ, যেন সম্রাট ছিল একসময়, নেপোলিয়ান, চার্চিল, প্রচন্ড বুদ্ধিমান, আইনস্টাইন। তার এখনকার প্রজন্মে বা ঠাকুরের সময় কোন প্রজন্ম ছিল তাদের বাড়িতে জন্মাতে পারত না। তোমার বাড়িতেই আমি বলুন কিছু জন্মাবো। উনি কোনো চিন্তা করো না, তুমি যা দেবে তাতেই আমি। আর একটা গুণ পাওয়া গেল। ভগবান কি পছন্দ করেন? প্রথম হলো সত্য, তাই তো? এই একটি লোককে পেয়েছেন, আবার তিনি বলছেন যে তোমার কোনো চিন্তা নেই, তুমি যা দেবে তাতেই আমি। মা কি বলেছেন? সেই সন্তোষের সমান হয়ে যাচ্ছে। কেন বলেছেন? আমাদের সোনা দানার চেয়ে সন্তোষটা বেশি দরকার, শুধু না দামি। দামি ধন নেই মানে, সন্তোষের সমান ধন নেই মানে, যত পৃথিবীর ধন দিক না কেন, যার সন্তোষ আছে সেই দিকটা বলো কি, সেই দিকটা ভারী। আরে পাল্লাতে তো ভারী আর কম বোঝায়। যার সন্তোষ আছে, সন্তোষ মানে যা আছে তাতে আমি, বুঝেছি? যদি টাকা পয়সা লাগে কি, ধনী হওয়ার দরকার হয় কি, কিন্তু আমাদের প্রয়োজন, এবং সেইটা যার আছে আর যার অনেক আছে তার থেকেও ধনী মা বলছে। এগুলো ভাবতে হবে যে কেন এটা বলছে।
যে আমাকে কেউ হারাতে পারবে না। কেন? আমার কাছে এমন জিনিস আছে, তোমার কাছে সেটা এই তো উত্তর দিয়ে দিলে। আমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে নেই, তোমার কাছে যেটা আছে আমার নেই, কিন্তু আমার কাছে তোমারটা থেকে দামি জিনিসটা আছে। তাহলে আমরা সন্তোষ ট্রাই করবো না? কি করি বিপদে পড়ে, ব্যাপারটা বুঝেছি। ছোট মাছটা পড়লো আমার পথে, তাই তো মায়েরা শিখিয়ে দিয়েছে একদম। কেন? তারপর থেকেই আমরা ওটাকে মেনে নিয়েছি যে তোমার কোনোদিন বড় পড়বে, দাদাদের ছোট করতে পারে, দাদাদের কোনো ছোট বড় পড়বে, তোমারও ছোট করবে, কার কবে কোনটা করবে তাই সেটাই আনন্দের সঙ্গে। ওই আনন্দ কথাটা বলেছিলেন, আনন্দের সঙ্গে হয়েছে। 7 ভাই বোন, সবগুলো তো মা আবার জুয়েলারি থেকে সেই পাথর আর এনে মেপে মেপে তোলা মেপে মেপে পিস করবে না, তাই তো? সব মায়েরাই বলেছে এই কথা। ভেঙেই তো খাবে, ভাঙা যদি পড়ে বলতে ভেঙেই তো খাবে। আর যদি ছোট পড়ে কোনোদিন ছোট পড়বে, কোনোদিন। মায়েরাই তো আমাদের শিক্ষার প্রথম শক্তিশালী ভিত্তি। মায়েদের কিরকম হতে হবে বুঝেছি? সেই মায়েরাই যদি বলে যে বিবেক নেই, কাজ করছে, কাজ করছে না। ফুটবল খেলা দেখেন তো, ফুটবল খেলা রেফারিকে ছুটে ছুটে যায়, তার এই পকেটে কতগুলো হলুদ কার্ড থাকে, এই পকেটে কটা লাল কার্ড থাকে। ছোটখাটো ফাউল হলে ছেড়ে দিল, মাঝারি হলে হলুদ কার্ড দেখিয়ে যাবে, তাই তো? আর এমন বেড়েছে যে শুয়ে পড়েছে, আর ভেঙে গেছে, ওষুধে নিতে হলো, লাল কার্ড। বা একটা গোলের মুখে পেনাল্টিও দেবে এবং ওকেও বার করবে, তাই তো? দুটো পানিশমেন্ট। এবার গোলের মুখে যদি হয় তাহলে এবারে দুটো পেনাল্টিও হবে এবং ওকে লাল কার্ড দিয়ে বসিয়ে দেবে। ঠিক আছে, এগুলো জানতে হবে। তাহলে খেলা আর জীবন হচ্ছে অনেক আমাদের মিল আছে, উত্থান পতন, কখনো নিরাশ হওয়ার নেই। ফের বলে জয় মেরে ধোনি আমাদের বিশ্বকাপ জিতিয়েছিল 11 সালে, আরো যদি মনে থাকে। হয়ে যাচ্ছে 1 বল। এইবারে ভগবান বলছেন যে আমি তাতেই সন্তুষ্ট থাকি। এখন আমার আজকের এই শেষ আলোচনার প্রশ্ন এই, দেখুন এই যে সত্যের দাম কিরকম, তাই তো? তাতে ভগবান সত্যস্বরূপ ভগবান তার বাড়িতে আসতে চেয়েছেন, এটাকে আমার খুব বড় কাজ বলে মনে হয় না জগতে। সত্যের পক্ষে এটাকে আমার বেশি জোর স্ট্রঙ্গার বলে মনে হয় না। আমি কিছু ভাবি কিনা, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কখনো ভেবেছেন কিনা জানি না, আমি ভাবতে বলি। দেখুন, ইনি তো সত্যবাদী, ভগবান সত্যস্বরূপ, তিনি সত্যবাদীকে খুঁজছেন, তাই তো? এখনকার দিনে হলে বলতাম বাবা তুমি কত রিলায়েন্স, তাই তো? এরা ওরা রয়েছে, তাদের ঘরে গিয়ে জন্ম অনেক কিছু পাবে, তাই তো? আদানি আম্বানি। আচ্ছা, সে বললে না না না, আমি তোমার ঘরেই যাবো। আজ ভগবান সত্য স্বরূপ, তিনি সত্যবাদীর ঘরেই আসেন। কিন্তু যে দুর্জন, কি হলো? কথা না শোনো, কথাটা আমি তোমাকে জিজ্ঞেস করবো। শুনতে পাচ্ছে না, ওই যে ওখানে দাঁড়িয়ে বসে পড়ো, তোরা যে দুজন কথা বলছে তোর বলো। নিষ্ঠুর, অন্যায়কারী, দুর্বিনীত, কি দুর্জন। দুর্জনকে তার আশেপাশে তো অনেক দুর্জন লোক থাকে, যাকে ইচ্ছা তিনি টেনে নিয়ে বলতে পারতেন, ওরা আনন্দের সঙ্গে এটা ওটা পেয়ে যেত, যেমন এই সাক্ষীটা দেবে। নিজে দুর্জন, সে কিন্তু সত্যবাদীকে খুঁজছে। কখনো ভেবেছেন কেউ? ঘটনাটা তো জানা আছে ঠাকুরের বাবার জীবনে। কি হ্যাঁ না কি কিছু বুঝতে, তাহলে আমি কাদের বলছি? হ্যাঁ বলবে? এই দিক থেকে কোনো হ্যাঁ না কিছুই নেই।
ওই উনি একজন, হ্যাঁ ঠাকুমা কিন্তু বলছি মাঝে মাঝে, আপনারা এগুলো পড়া আছে একটু সবরে জীবন, তাই তো? তিনি তো নিজে দুর্জন, সে তো তার কাছে তো দুর্জন লোকের অভাব নেই তার আশেপাশে, তাই তো? আমাদের সমাজটা দেখলে হয়ে যায় না, আর এটা জমিদারের আশেপাশে সব কি, হ্যাঁ সব রঙ মিথ্যে কথা কোনোদিন বলতে পারি না, এরকম লোক থাকবে? সে খুঁজছে একজন তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তিনি এত মানুষের মধ্যে কাকে সিলেক্ট করছেন? একজন সত্যবাদীকে খুঁজছে। এটা খুব স্ট্রাইকিং না, খুব অবাক করার না, অ্যামাজিং নয়, সারপ্রাইজিং নয়, বুঝে আছে? এইখানেই হচ্ছে সত্যের আরো বেশি শক্তিশালী এইটা প্রমাণ জগতে করে দিয়ে গেছেন হরিরাম, যে ভগবান জন্মেছে তার ঘরে, এটার থেকেও যে তাকেই খুঁজেছিলেন ওই জমিদার মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে। মিথ্যা সাক্ষী তো যে কেউ গিয়ে তার ওখানে তো তারা তৈরি, ওদের তো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তো জমিদার বাড়ি বা জমিদারের সব পেয়ালারা, তাই তো? ওরা বলল আমরা একটা বিশাল সুযোগ হারালাম, আমরা একটা গ্রাম পেয়ে যেতাম ওনাকে জিতিয়ে, তাই তো? 10 লক্ষ টাকা পেয়ে যেতাম। আমাদের বললে না, এটা বেচারা ক্ষুদিরামকে ধরতে গেল, যাও এবারে অন্য জায়গায় চলে যাও, তাই তো? পিঠে মাটি দূর, সরকারের বিরুদ্ধে জমিদারের বিরুদ্ধে কেউ সত্য কিছু করতে গেলে ভিটে মাটি ছাড়া হতে হয়। এখন আমরা তাই এই শব্দগুলো ব্যবহার করি, তাই না? ওরা ওখান থেকে করে, আমরা এখান থেকে করি, ওকে নিয়মটা একই চলছে, তাই তো? ভিটে মাটি ছাড়া করবে, উনি তাতে রাজি। কিসের থেকে কি শক্তিতে কে বলবে এটা? এটাই বাহ, একটা উত্তর, সততার। আর যা করেন রঘুবীর, এটা লীলা প্রসঙ্গকার বলছে যে ওনার মনোভাবটা ছিল যা করেন মানে ভগবান, যে আপনি যে রঘুবীরকে ঘরে রেখেছেন ভগবান হিসাবে, যে রঘুবীর ভগবানই সবকিছু করেন, অতএব আমার তো কোনো নিজের দায়িত্ব নেই। তিনি যখন করেন তাহলে আমাদের যে ভাগ এবং ভাবটা নিতে হবে শ্রীরামকৃষ্ণের ভাব, সেইটা বলতে গিয়ে ও একটা প্রশ্ন করলো, পেয়েছে উত্তর। এইবারে সেই যে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি সে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করত, তখনকার দিনে 10,000 টাকা দিতে চাইলেন। উনি বললেন আমি তো টাকা পয়সা ছুতে পারি না, আমাকে কি দেবে? ওই ঘরে একজন থাকেন, ওনাকে গিয়ে একটু জিজ্ঞাসা করাই যাক, মানে নহবতে মাকে। ঠাকুর একটু এগিয়ে গেলেন, মাকে বলছেন দেখো ও 10,000 টাকা দিতে চাইছে, আমি তো টাকা পয়সা ছুতে পারি না, নিতে পারি না, তুমি যদি নেবে কিনা বলো। জানা আছে ঘটনাটা? মা কি বললেন? পরিষ্কার, মানে কোনো ভেবে চিনতে বলবো টলবো, পরে বলবো টলবো, ধ্যান ধ্যান করেনি, কি সমাধিতে যায়, এইসব কিছু আছে কি ওনার জীবনে? বোঝা যাচ্ছে মা তাহলে আরো কত শক্তিশালী, মোর স্ট্রং। তিনি বলছেন সে কি, তুমি যে টাকা নিতে পারো না, আমি সেটা নিলে তোমার সেবাতেই খরচ করবো। আবার দৃষ্টান্ত দিয়ে বলছেন কি বুদ্ধিমতী, ধরো তোমার দুধের দামটা বাকি আছে, ওখানে লেখা আছে তাই, হয়তো সেই দুধের বিলটা আমি ওই টাকা থেকে মেটাবো, তো তাই তো? পরিষ্কার যে তোমার সেবাতেই তো আমি ওটা খরচ করবো, এটা আমি নিলেও আসলে এটা তোমারই। ও ওই যে মেয়েরা বলছিলাম কি, এটার জন্য সবাইকে রাজি করাতে হবে ওরকম নেই। তুমি যেটা ভাবছিলে, গভর্নমেন্টকে কনভিন্স করানোর কিছু নেই,
উনি ধরেছেন একদম ঠিক যে এটা শ্রীরামকৃষ্ণেরই নেওয়া হচ্ছে, তাহলে শ্রীরামকৃষ্ণ অবতার ভগবান স্বয়ং, তাকে একদম উচিত কথাটি মা বলতে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। তুমি মনে করো না এটা আমি নেওয়া মানে আমার নেওয়া হলো, এটা তোমারই নেওয়া হলো। এবারে এই যুগে আমরা কি করে শ্রীরামকৃষ্ণের এই ভাবটা আর ভাবটা নিতে পারি? তা আমরা যখন দেখবো কর্তামশাই বা মায়েরা দেখবে, ছেলে মেয়েরা দেখবে কর্তামশাই আমাদের দোতলা বাড়িটাকে 3 তলা করছেন, ছোট গাড়িটা বিক্রি করে বড় বাড়ি কিনছেন, তাই না? বড় টিভি, বড় গিজার, বড়, বোঝা হয়ে গেছে। কিন্তু বুঝছেন যে কর্তামশাই কি করে এগুলো, কি চুপ হয়ে গেলে হবে না। মেয়েদের মা এটা দেখিয়ে গেছে, সরব হতে হবে। মায়েরা যারা স্বামীকে সবচেয়ে বেশি কাছে থেকে বোঝে, ঠিক আছে? ছেলেগুলো গভর্নমেন্ট গরম, ছেলেরা মেয়েদের সবটা বোঝে, ওপর ওপর বোঝে। আমি ঠিক বলছি কিনা? মোটেই না। মেয়েদের এই সূক্ষ্মতা গুলো, সাংসারিক সূক্ষ্মতা সাংঘাতিক। আমার মায়েদের কথা বললে আপনার অবাক হয়ে যায়। অনেকে বলে সেই জন্যই আপনার মা পেয়েছেন, তাই সাধু হয়েছে। আমরা মানি এই কথা, হ্যাঁ মা পেয়েছে। অর্থাৎ আমি সিনেমা বা ফুটবল ক্রিকেট ছাড়া আমার বক্তৃতার শেষ হয় না। শাখা প্রশাখা করে একটা বই ছিল, সত্যজিৎ নিজের স্ক্রিপ্ট লিখে মারা গিয়েছিলেন, তার ছেলে সেটা করেছিল। সেটাতে একটা ফ্যামিলির অবস্থা দেখিয়েছিল। তার দাদা সৌমিত্র, সে পাগল হয়ে গিয়েছিল অন্য ভাইদের দুর্নীতি দেখে, ঠিক আছে? সেই ওর পরের ভাই, যে মেজ ভাই এবং তৃতীয় ভাই, তারা দুজন প্রচন্ড চুটিয়ে দুর্নীতিবাজ, তাদের বাবার ভালো ব্যবসা ছিল ইত্যাদি। ছোট ভাইটি বা থার্ড ভাইটি রঞ্জিত মল্লিক, সেও ওই কোম্পানির এই সমস্ত দেখে চাকরি ছেড়ে দিল। লিলি চক্রবর্তী সেই দ্বিতীয় ভাইয়ের বউ এবং ছোট জনের বউ, তৃতীয় জনের বউ হচ্ছে মমতা শঙ্কর। তা ওরা বাবা চিকিৎসা করানো এরকম চলছে। বাবা একটু ভালো আছে দেখে ওই 2 ভাই যারা ব্যবসার সঙ্গে যুক্ত বেশি, তারা বলছে আমরা বাড়ি ফিরে যাই, তোমরা বাবা তখন ভালো আছে, ওরা খবর টবর দেবে। বলছে না, বাবাকে তো বেশি দিন পাবো না, মানে শ্বশুর মশাইকে আর কন্যার দিন আমি সেবা করতে পারি না। সাংঘাতিক নীতির কথা। পাগল সৌমিত্র বাবার সঙ্গে কথা বলছে, ওরা বলছে অবশ্যই সৌমিত্র পাগল তো। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, স্বামীর কথা জানতে। ও বাবা শিখিয়েছিল এটা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এরা তো যাবে দুর্নীতির হিসাব করতে, তাই না? আর সৌমিত্র ওদেরকে যেন স্বামীজি বাবা যেটা পছন্দ করতেন শিখিয়েছে সেটা শুনিয়ে দিল। হ্যাঁ, অফিস তাড়াতাড়ি যাও, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, মানে স্লেশ, বুঝলেন তো? ওগুলো স্যাটায়ার, ইংরেজি শব্দের যারা আপনারা এগুলোকে বলে স্যাটায়ার। তো এইরকম আরো দুটো আছে। শেষে বলছে যখন কিছুতেই মানবে না, ওদেরকে যেতেই বলছে, তখন লিলি চক্রবর্তী ওই দ্বিতীয় ভাইয়ের বউ, সে শুকন কাটছে এরকম, উনি অফিসে চলে যাবেন সেরকম, শুধু বইটা শেষ হচ্ছে উনি উচ্চারণ করলেন, আচ্ছা আমাদের এই আরেকটু কমায় কি আমাদের পরিবারটা চলে না? বইটা শেষ। অনেকে এইগুলো নিয়ে আলোচনা করে না, হয়ে যাচ্ছে। কেন আমি সিনেমার কথা বলি, বহু সিনেমার কথা আমি বলে দিতে পারবো। শেষ করছি। উনি আমাদের তাকাচ্ছেন, ঠান্ডা হয়ে যাচ্ছে হয়তো আমাদের খাবার। শেষ করে ফেলেছি। এই যে হয়ে যাচ্ছে, তাহলে ওই সন্তোষ কোথায় আসতে পারে সেটা বুঝে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ মায়েদের করতে হবে। যেদিন মায়েরা বলবে
যে তুমি কিভাবে এইগুলো আমাদের দোতলা বাড়ি চারতলা হচ্ছে, কিভাবে ছোট গাড়ি বিক্রি করে বড় বাড়ি গাড়ি কিনছো, ছেলেকে সাউথ পয়েন্টে আর বিদেশে যাওয়ার জন্য ব্যবস্থা করছো, সবই আমরা বুঝতে পারি। কিন্তু আমি ঠিক শান্তিতে নেই, বুঝলে, আমি ঠিক শান্তিতে নেই। এতদিন যে আমরা পরিবারে এসেছি, তোমাদের বাড়ির সচ্ছলতা দেখে বাড়িতে আমার বিয়ে হয়েছে, তখন থেকে আমি বেশ শান্তিতে ছিলাম। কিন্তু তোমাদের এই লোক আমার অশান্তির কারণ হচ্ছে। এখন রাত্রিরে ঘুম হয় না, দরজায় গিয়ে ঢোকা দিলেই মনে হয় কি মেয়েরা একদিনটা বলবে না, মনে করছেন যারা শান্তি প্রিয় তারা দুর্ভাগ্যে ওই সোনা গয়না ফেলে দিতে পারবে, এইরকম দিন আসছে। এগুলো চাই না। তুমি ভালো হও, ছেলেটাকে মানুষ করো। এর চেয়ে বড় শান্তি আমাদের সন্তানকে মানুষ করার মতো বড় শান্তি আর কিছু নেই। একটা দরজায় এমনি হাওয়ার টোকা হলেও আমাদের মনে হয় যে সিবিআই এলো না, ইডি এলো না, সিবিআই এলো নাকি বিরোধী দলের কোন কমরেড বা দাদারা এলো একটা পিস্তল নিয়ে তোমাকে মারবার জন্য। শান্তি ফিরিয়ে আনা এগুলো আমরা চাই না, জোরে বলতে হবে, চাই না। হয়েছে একজন আমাদের মজা করে বলেছিল, আমাদের পড়ার বাচ্চা মেয়েরা, তারা তখন গভর্নমেন্ট সার্ভিস হয়ে গেছে এবং একজন ইনকাম ট্যাক্স না সেল ট্যাক্সে আমাদের এক দাদা খুব মজা করে, সব কথায় কথায় একজন দাদা মজা করতো, এইসব তুই তো মেয়ে, তুই নাকি ঘুষ খাস, আর এটা হাসতে হাসতে মরে যাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের সময় ওটা একটা অকল্পনীয় ছিল যে মেয়েদের চাকরি খুব কম হতো, মাস্টারি, কিছু কিছু। কিন্তু সরকারি যেসব ডিপার্টমেন্টে ঘুষ টুস আছে সেই সব ডিপার্টমেন্টে মেয়ে মানে ওরা 50 বছর 60 বছরে ওরা চালু ছিল, তাই জন্য আর ও হেসে হেসে একাকার। তুমি সব জানো, মানে হ্যাঁ তুই বল না, সে কিছু বিয়ে করেনি, না বিয়ে করলেই আমাকে ওই অন্যায়ের পথ নিতে হবে, হয়তো কারণ সংসার করবে, এটা ওটা কতটা গার্ডস, এটা আমি বলছি 30 বছর আগে হয়েছে। কেন? আসলে আমরা সকলেই ভালো খুঁজছি। আমাকে বলেছি আর 10-5 মিনিটের মধ্যে শেষ করতে, আমি বলেছি আর 5 মিনিট শেষ করতে। সকলেই আমরা ভালো খুঁজছি, এটা তো আপনারা মানেন, তাই তো? এটা লাউ গেল এই নামালো মাথা থেকে, সেটা ওই আঙুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেয় বাজারে, কি কি দেখে কচি কিনা, তাই তো? 200, 400, 2000 কাঁঠাল হাটে রয়েছে, সবাই কিনুক আর না কিনুক টিপে টিপে যাচ্ছে। কেন? পাতা কিনা ভালো কিনা, তাই তো? এইরকম ভালো ডাক্তার দেখে দিন, একটা ভালো টিচার দেখে দিন, একটা ভালো স্কুল দেখে দিন, একটা ভালো মাস্টার, ভালো ম্যাম, ভালো হসপিটাল, সব ভালো করছে, হ্যাঁ কি না? কিন্তু কজন বলছে ভালো হতে? আমরা খোঁজার সময়, কিন্তু হওয়ার সময় বলি না যে ভালো হচ্ছে না, তো তুমি অন্যদিকে চলছে। যেদিন ওটা দেখা হবে সেই দিনই, যেদিন থেকেও কথা শোনা ওটা অবজ্ঞা করছে, তারও গল্প আমি বলি যাবে, এক জায়গায় তো সব বলা যাবে না। আমার মায়ের আচ্ছা যে ভালো খুঁজছে, স্বামী বিবেকানন্দ শুরু বলেছেন, be good and do good, that's the whole of religion. ধর্ম কাকে বলে তা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, একদিন সর্বসাধারণে যারা ভগবানকে মানে কি মানে না, নিজেকে ভালো হতে চাইবে, জগতের ভালো চাইবে, সবাই বড় জগতের ভালো চায়, এমন কোন দল নেই যে জগতের ভালো চায় না, তবু ভালো হয় না কেন? তাহলে তাদের মন্য এক না,
অনেক দাম দিতে হবে, অনেক দাম। উনি সত্যের কথা বলছিলেন, এই আমরা অন্যায়ের পথে যাই, আমাদের লোভের পথে যাই, ভোগের পথে যাই। এই আসলে ওনার বক্তব্য দুটো কথা ছিল, সেইটাই আসলে বললাম। আর একটা যদি আপনাদের বলি, আপনারা হেসে গড়াগড়ি দেওয়ার কথা, এই গণরাজ্যের মধ্যে আমি এটা বলি যে খবরের কাগজে, রোববারের কাগজে আরো 4 পাতা 8 পাতা বেশি থাকে না, পাত্রের চাল। এখনো চোখে পড়েছে কেউ গুন্ডা পাত্র চেয়েছে, দুর্নীতিওয়া চেয়েছে, হ্যাঁ, সবাই সুপাত্র সুপাত্রী, তাই তো, কৃষাঙ্গী দীর্ঘাঙ্গী শরণাভ, হ্যাঁ, শিক্ষিত, এছাড়া কেউ এখনো একটা চোখে পড়েনি। কিন্তু জগৎটা কেন এত খারাপ? সবার ডিমান্ড হচ্ছে, এগুলো কোনোদিন শুনেছেন বা ভেবেছেন কি? আমি তাহলে খবরের কাগজের থেকে ছেলেবেলা থেকে দেখছি কেউ তো খারাপ চায় না, কি হ্যাঁ কি না? যে কেউ খারাপ পাত্রী চেয়েছে, কেউ খারাপ পাত্র চেয়েছে, এগুলো দেখে শিক্ষা নিতে হবে না? কিন্তু কেন? জগৎ তো সবাই দেখছি ভালো ডিমান্ড, ছেলে মেয়েদের প্রথম থেকে বলতে হবে ভালো হলে তোমার দাম আছে, তোমার ডিমান্ড আছে, এইভাবে শেখাতে হবে। ওইটুকু যে কথা ফুটছে, মা বলছে চাঁদ, বলছে মার কাছ থেকেই শুনেছে ওটা চাঁদ চাঁদ। মাকে পরে 2-4 দিন পরে সেই যখন কথা পড়ে মাকে দেখা, গরু গরু মানে গরু দেখিয়েছে মা, আগে শিখিয়েছে, এবং সেই বাচ্চাটি মাকে, মায়ের কোলে থেকে মাকে শেখাবে, শেখাচ্ছে, মা গরু মাকে দেখাচ্ছে, গরু অর্থাৎ মাকে সে অনুসরণ করে যাচ্ছে। অর্থাৎ মায়েদের বিরাট দায়িত্ব, আমরা সেটা পালন করার যতটা চেষ্টা করবো, নিজে সেফ থাকবো এবং পরবর্তী বংশের কাছে রেখে যেতে পারবো নিশ্চিন্ততা। আমার মৃত্যুর সময় এতটুকু দুশ্চিন্তা হয় না যে আমার ছেলেটি বলতো যে আমি পাশের জনেরটা দেখে লিখতে আমার নিজেকে ছোট বোধ হয়। ঘুষ নেওয়াটা তো অত্যন্ত আরো বেশি নিচ কাজ বলে মনে হয়। আমি না আইএস হয়েছি, আমি না স্কুল টিচার, আমি না কলেজে অধ্যাপনা করি, সরকার আমাকে একটা সরকারি চাকরি দিয়েছে, বেঁচে থাকলে পেনশন পর্যন্ত দেবে, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটিও দেবে, আমি অন্যের কাছ থেকে ভিখারি, এর চেয়ে ভালো দুর্নীতিবাজ হচ্ছে, ভিক্ষা করে খাবো, এইরকম ছেলে জন্মাবে। স্বামীজি এসে গেছেন। ধন্যবাদ, নমস্কার। পূজনীয় মহারাজ যে অপূর্ব বক্তব্য রেখেছেন, গীতানন্দজি মহারাজকে আমরা ইতিনা রামকৃষ্ণ বিবেকানন্দের পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যান্য বক্তাদেরও কৃতজ্ঞতা জানিয়ে প্রাক দুপুরের যে অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি। এখন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হবে।